শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আপনারা জানেন যে গত রাত থেকে বা আজকে এখন পর্যন্ত যেই খবরগুলো সবচেয়ে বেশি মানুষের মনে দাগা দিয়েছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, সেটি হচ্ছে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের খবর। গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় আগুন লেগেছে, বিস্ফোরণ ঘটনা ঘটেছে। তারপরে আজকে ঢাকায় একটি বিস্ফোরণের ঘটনার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে সবশেষ হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনার খবর আমরা জানি। এই সব বিষয় নিয়ে আসলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সাজাতে চাই, আলোচনা করতে চাই। বিস্ফোরণ, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, এর থেকে বাঁচার উপায় কী, কথা বলার জন্য দুজন অতিথি আছেন আমার সঙ্গে স্টুডিওতে। আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, তিনি মহাপরিচালক, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং আছেন সেলিম নেওয়াজ ভূঁইয়া, তিনি সাবেক দমকল কর্মী এবং উপদেষ্টা, কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসবার জন্যে। দূর থেকে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রশিদুল হাসান, তিনি বিভাগীয় প্রধান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সৈয়দ তাম্মিম মাহমুদ, চট্টগ্রামে এটিএন বাংলার সাংবাদিক, এবং মোয়াজ্জেম হোসেন শাকির আছেন কক্সবাজার থেকে, তিনি কক্সবাজারে এটিএন বাংলার সাংবাদিক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। এবং আলোচনা শুরু করার আগে আমরা একটু সংবাদ শিরোনাম দেখে আসতে চাই আজকের টেলিভিশনের। রাজধানীর সায়েন্স ল্যাবে বাণিজ্যিক ভবনে ভয়ানক বিস্ফোরণে ৩ জন নিহত, আহত অর্ধ শতাধিক। দুর্ঘটনার কারণ এখনো অজানা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ৩ শতাধিক ঘর পুড়ে ছাই। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহত ৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর। অনুদান নয়, স্বল্পোন্নত দেশগুলো তাদের প্রাপ্য চায়। কাতারে এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সমন্বয় ও তদারকির অভাবে ৯৫% মামলায় হেরে যায় সরকার। সমস্যা নিরসনে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন। এবং জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট সংশোধনের দাবিতে রাজধানীতে প্রবাসী কর্মীদের স্বজনদের মানববন্ধন। শিরোনাম দেখছিলাম প্রিয় দর্শক। অনুষ্ঠানটি এটিএন বাংলার ফেসবুক পেজ, এটিএন বাংলা facebook.com/ATN বাংলা লাইভ, এই পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সেখানে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত রাখতে পারবেন। আমি আলোচনার শুরুতে একটু চট্টগ্রামে তাম্মিম মাহমুদের কাছে যেতে চাই। তাম্মিম, আপনার কাছ থেকে জানতে চাই সীতাকুণ্ডের ঘটনা। সীতাকুণ্ডে অক্সিজেনের কয়েক মাস আগেই, গত জুনে বোধহয়, একটা কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানির ঘটনা ঘটলো। তারপরে আবার গত রাতের যে ঘটনা আমরা দেখলাম, ৬ জনের মৃতদেহ হস্তান্তরের খবর আপনি আজকে আমাদেরকে জানিয়েছেন। এখন সেখানে কি অবস্থা এবং কেন এই ঘটনা ঘটছে বলে প্রশাসন বা দায়িত্বশীলরা মনে করছেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এই মানে গেল এখানে কিন্তু যে সীতাকুণ্ড যে জায়গাটা, এটা কিন্তু অঘোষিত একটা শিল্পাঞ্চল বলা যায়। যে এখানে কিন্তু ২০০ থেকে ৩০০ শিল্প কারখানা আছে, যেখানে এই ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য, যেমন যেমন অক্সিজেন প্ল্যান্ট, আবার কিছু জায়গায় আছে আমরা কয়েকদিন আগেও জেনেছি যে রাসায়নিক যেসব পদার্থের কারণে, দাহ্য পদার্থের কারণে অগ্নিকাণ্ডের মতো বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। এই ধরনের অনেক স্থাপনা কিন্তু এই সীতাকুণ্ডের এই জায়গাটাতে আছে। তাই আর গত কয়েকদিন আগেও যে যে আমরা বিএম কন্টেইনার ডিপোতে যে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, সেইখান থেকে কিন্তু এটি দূরত্ব ২ কিলোমিটারের ভিতরে, পাশাপাশি, এবং খুব কম দূরত্বেই এটির অবস্থান। সেই ক্ষেত্রে এখানকার যারা আছে তারা কিন্তু প্রথম থেকে খুবই আতঙ্কিত এবং তারা এক ধরনের ট্রমার মধ্যে আছে যে কিছুদিন আগে এই ঘটনা, এখন আবার এই ঘটনা। তো এইখান থেকে আসলে এক ধরনের একটা বাজে দৃষ্টান্তই স্থাপন হয়ে যাচ্ছে। তবে আমরা সকাল থেকে, মানে গতকাল যেভাবে দেখেছি যে গতকালকে উদ্ধার অভিযান ছিল এবং গতকালকে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম সারা রাত ওখানে অবস্থান করেছিল এবং সকাল ৬টা থেকে তারা আবার আজকের যে উদ্ধার কার্যক্রম তা শুরু করে। তবে 11:30টার পর থেকে তারা আসলে উদ্ধার কাজে অনেকটাই কমিয়ে আনে, কেননা আশেপাশ থেকে কোনো ধরনের নিখোঁজ বা আহত এই ধরনের কোনো খবর বা তথ্য তাদের কাছে না আসায় তারা আস্তে আস্তে করে এবং 4:30টার দিকে তারা আসলে উদ্ধার অভিযান শেষ করে। তবে এর মাঝখানে আবার দুটা টিম গিয়েছিল, যেমন বিস্ফোরক অধিদপ্তরের একটি তদন্ত কমিটি সকালবেলা এই স্থান পরিদর্শন করেন এবং
আহ তার ঠিক পরে 12:30 বা বিকেল পরে 12:30 1টার দিকে আবার জেলা প্রশাসনের একটি টিম কিন্তু এখানে পরিদর্শন করেন। তবে তারা এই পরিদর্শন শেষে একটা কথা বলছেন। এখানে বলা হচ্ছে যে অক্সিজেন প্ল্যান্টে এয়ার সেপারেশন একটি সেকশন আছে, যে এয়ার সেপারেশন আছে ওইখান থেকে আসলে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে তাদের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আমরা আনঅফিসিয়ালি আমরা কথা বলছিলাম যে ফায়ার সার্ভিসের সাথে, যে এইখানে কোনো ধরনের লেকিংস ছিল কিনা, যেই লেকিংস এর কারণে এই ধরনের আহ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তারা বলছে তাদের কাগজে কলমে কিন্তু তাদের যেই আনুষঙ্গিক যে কাগজপত্র থাকা দরকার ফায়ার সার্ভিস সহ অন্যান্য ডিফেন্স হিসেবে, সবগুলো কিন্তু তাদের আপডেট করা ছিল। তবে এইখানে কি কারণে এই ধরনের দুর্ঘটনা, তবে বিস্তারিত তদন্ত না ধন্যবাদ করা আপনাকে গেলে। তামিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার কাছে যাব প্রয়োজনে। আমি আবার একটু চট্টগ্রামের প্রফেসর রাশিদুল হাসানের কাছে যেতে চাই। রাশিদুল হাসান, আপনি একাডেমিক, আপনি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন কিভাবে নগর পরিকল্পনা করতে হবে, কিন্তু বাস্তবতা কি হচ্ছে? আপনারা যা শেখান তার সঙ্গে আমাদের বাস্তব নগর পরিকল্পনা, শহর পরিকল্পনা, অঞ্চল পরিকল্পনার কোনো কি খুব মিল দেখতে পান সায়েন্টিফিকভাবে, বৈজ্ঞানিকভাবে? জি, ধন্যবাদ মামুন ভাই। খুব চমৎকার আসলে একটি প্রশ্ন। আমাদের দেশে নগর পরিকল্পনার আঙ্গিকে যে মাস্টার প্ল্যান গুলো করা হয় সেখানে কিন্তু সবসময় ভূমি ব্যবহারের আমরা করে থাকি। সেখানে শিল্প অঞ্চলের জন্য আলাদা ব্যবস্থা, বাণিজ্যিকের জন্য আলাদা ব্যবস্থা এবং আমাদের আবাসিকের জন্য আলাদা ব্যবস্থা আমরা লোকেট করি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে পরবর্তীতে এইটাকে সবসময় ফলো করা হয় না। আমাদের কিছুক্ষণ পূর্বে তামিম ভাই কিন্তু বলেছেন যে যে অঞ্চলটিতে দুর্ঘটনা ঘটছে সেখানে কিন্তু অঘোষিতভাবে আমাদের শিল্প অঞ্চল হিসেবে বারবার এক্সটেন্ড হচ্ছে তার এরিয়া এবং নতুন নতুন শিল্প কলকারখানা। আমরা কিছুদিন পূর্বে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থায়নে একটি গবেষণা করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে অগ্নি দুর্ঘটনা। সেখানে 2015 সাল থেকে আমরা এখন পর্যন্ত তথ্যগুলো আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিস থেকে সংগ্রহ করি। চট্টগ্রাম মহানগরীতে 9টি ফায়ার স্টেশন আছে এবং আমরা দেখেছি যে সর্বশেষ এই 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 2500-র উপরে অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 71% দুর্ঘটনা ঘটেছে আবাসিক এলাকাতে এবং 27% ঘটেছে আমাদের বাণিজ্যিক বা শিল্প কলকারখানা এলাকাতে। তো সেক্ষেত্রে আসলে সবসময় আমরা সিভিল সার্ভিস ডিফেন্সের তথ্য অনুসারে দেখছি যে বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে অথবা বৈদ্যুতিক লাইন থেকে দুর্ঘটনার সূত্রপাত হয় এবং সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এটা একটি আশঙ্কাজনক। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আমরা একটু তথ্যগতভাবে চেষ্টা করলাম যে বাংলাদেশের অবস্থানটা কেমন। তো আমরা চট্টগ্রাম মহানগরীর প্রেক্ষিতে আমরা যেটা দেখছি যে আমরা একটু দিল্লি, ব্যাংককের সাথে তুলনা করার চেষ্টা করলাম যে দিল্লিতে একটি ফায়ার সার্ভিস স্টেশনের এভারেজ এরিয়া হয় প্রায় 36 বর্গ কিলোমিটার, যেটি ব্যাংককে 44 বর্গ কিলোমিটার, এবং সৌভাগ্য যে আমাদের দেশে একটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এরিয়া চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে আমরা দেখেছি 17 বর্গ কিলোমিটার। সেক্ষেত্রে আমাদের অফিস স্থাপনা আছে, কিন্তু একটি ফায়ার স্টেশনের আন্ডারে কত পপুলেশন আছে সেটা যখন আমরা দেখতে যাচ্ছি, আমরা দেখছি যে দিল্লির ক্ষেত্রে এই সংখ্যাটি প্রায় 33,000, ব্যাংককের ক্ষেত্রে 16,000, চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ফায়ার স্টেশনকে গড়ে প্রায় 6,66,000 মানুষকে আসলে তার সেবা দিতে হয়। হ্যাঁ, এবং এই জায়গাতে আরেকটি তথ্য হচ্ছে যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে সদস্য যারা আছেন, আমরা যদি মাথাপিছু হিসাব করে দেখি যে দিল্লির ক্ষেত্রে প্রায় 5,115 জনের জন্য একজন ফায়ার ডিফেন্স কর্মী আছেন, ব্যাংককের ক্ষেত্রে সেটা 3,800-র জন্য একজন, বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে আমি বলছি 21,000 মানুষের জন্য একজন কর্মী মাত্র আছে। এই জায়গাতে একটা বড় দুর্বলতা রয়ে গিয়েছে। তবে সিডিএমপি প্রজেক্টের আওতায় বাংলাদেশের বিভিন্ন মহানগরীতে এবং শহরগুলোর জন্য আমাদের ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর জন্য 7,000 ভলেন্টিয়ার আছে। তো তারা কাজ করার চেষ্টা করে, এটা আমরা স্বীকার করি সবসময় যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কাজ করে, কিন্তু তাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা হচ্ছে, আমরা নগর পরিকল্পনার দৃষ্টিতে বারবার বলছি যে শহরগুলোর মধ্যে উন্মুক্ত স্থান এবং জলাশয়কে রাখতে হবে। এখন ফায়ার সার্ভিস একটি স্থানে অগ্নিকাণ্ডের সাথে সাথে তারা উপস্থিত হওয়ার চেষ্টা করেন তাদের নির্ধারিত পানির সরবরাহ যে ট্যাঙ্ক সেটা নিয়ে, কিন্তু এই পানিটা শেষ হয়ে যাওয়ার পরে যখন ইমার্জেন্সি পানি
দেখা যায় ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে তাদের কিন্তু নতুন করে আমাদের প্রাকৃতিক জলাশয় নেই বা ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা আমাদের দেশে নাই। তখন কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টার পরেও পানির যে সংকট সেখান থেকে তারা আসলে কাজ করতে পারে না। এইটি একটা বিষয়। আরেকটি বড় সমস্যা আমরা আমাদের গবেষণার সময় দেখেছি যে চট্টগ্রাম মহানগরীর মধ্যে আমরা হয়তো তথ্য পাচ্ছি, কিন্তু বাণিজ্যিক প্লটগুলোতে বা শিল্প কলকারখানাতে যখন আমরা তথ্য এবং তাদের আসলে সার্বিক অবস্থাটা কি এটা জানার চেষ্টা করি, তাদের কাছ থেকে আমরা আসলে সবসময় সহযোগিতা পাই না। তারা সবসময় কাগজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে তাদের অনুমোদন নেওয়া আছে, কিন্তু বাস্তবায়নে বা বাস্তব প্রেক্ষাপটে কতটুকু তার প্র্যাকটিস আছে সেই জিনিসটি আমাদের তারা সহযোগিতা করেন না অনেক সময়। একই সাথে কিন্তু সবসময় বলা হয় যে কর্মীদেরকে দুর্ঘটনার জন্য প্রশিক্ষণ দিতে হবে বা ফায়ার অ্যালার্ম বাজার পরে কি করবে, এই প্রশিক্ষণটি আমাদের হাতে গোনা দু একটি শিল্প প্রতিষ্ঠান ছাড়া বাকিরা করে না। তো এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে প্রফেসর রাশেদুল হাসান, অনেকগুলি বিষয় আছে আপনার কথা সূত্র ধরে আমরা আলোচনা করব, তবে তার আগে আপনাকে একটু বিরতিতে নিচ্ছি। মানে আমরা বিরতিতে যাব না, আমরা স্টুডিওর আলোচকদের সূত্র ধরে আবারও আপনার কাছে ফেরত আসব, কারণ আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি স্টুডিওতে আসতে চাই প্রথমেই সেলিম নেওয়াজ ভূঁইয়া আপনার কাছ থেকে। আপনি যখন কাজ করতেন মাঠে, আমিও রিপোর্টার হিসেবে বিভিন্ন সময় দেখেছি আপনাকে কাজ করতে। এই ওয়াসা ভবনে আগুন লেগেছিল, পাশে আমাদের এনটিভি বিএসসিসি ভবনে আগুন লেগেছিল, তার পাশে বসুন্ধরা সিটিতে ঢাকার এখান থেকে আমি দুইজনকে হারে করে নিয়ে তো সেই সময়ও আপনি যেই কথাগুলো বলতেন এখনো সেই একই কথা বলেন, মানে সমস্যার কথা। যে এই প্রফেসর রাশেদুল যে কথাগুলি বলছিলেন যে যথেষ্ট পরিমাণ ড্রিলের অভাব, ইকুইপমেন্টের অভাব, মইয়ের অভাব, অমুকের অভাব, তমুকের অভাব। তো তাহলে এত বছর ধরে আমরা এত উন্নতির কথা শুনছি, অগ্রগতির কথা শুনছি, বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, নিশ্চয়ই হয়েছে, আমাদের পদ্মা সেতু হয়েছে, কিন্তু মানুষের জীবনের যদি মূল্য না থাকে, মানে মানুষের জীবন যদি মূল্যহীন হয়ে যায়, মানুষের সম্পদ, জীবনের কথা বাদ দেন, ধরা যাক আজকে একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলো, সেখানে একজন মানুষের প্রাণহানি ঘটলো না, কিন্তু প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেল, ওই প্রতিষ্ঠানের উপরে তো নির্ভর করে হাজার হাজার মানুষ বেঁচে থাকতো। তাহলে আমাদের এই উন্নয়নের জায়গাটা আমরা কেন চিহ্নিত করতে পারছি না? এখানে আপনাকে একটা কথা বলি, উনি একটু আগে যা বলেছেন, জাপানে আমি আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে দুইবার আমি জাপানে ট্রেনিংয়ে গিয়েছি। তৃতীয়বার গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কতজন মানুষের জন্য একজন করে ফায়ার ফাইটার। ওরা হিসাব করে বলে দিল যে প্রতি 120 জন মানুষের জন্য একজন করে ফায়ার ফাইটার তাদের নিযুক্ত, ফায়ার ফাইটার বা রেস্কিউয়ার তাদের দেশে নিযুক্ত। তো সেই তুলনায় যদি হিসাব করতে যান তাহলে দেখেন আমাদের দেশে 6 লাখ সামথিং, ঢাকায় হয়তো হিসাব করলে 10 লাখ হবে কমপক্ষে। তো এইরকম অবস্থা। আচ্ছা, সেটা বড় কথা না, বড় কথা হলো যে আমরা দেশের মানুষই আমরা কেমন যেন কোনো কিছু মানতে চাই না, বুঝতে চাই না, জানতেও চাই না। আপনি যদি ওই নিউ মার্কেট বা ফার্মগেটের এখানে একটু দাঁড়ান, দেখবেন অনেক শিক্ষিত ভদ্রলোক বা একটা শিক্ষিত মেয়ে ছেলে তার বাচ্চাকে হাত ধরে টেনে ওখানেই ওভারব্রিজ, সেই ওভারব্রিজ ব্যবহার না করে হুড় করে ওই গাড়ির ভিতর দিয়ে যাচ্ছে। মানে তার নিজের জীবন সম্পর্কেই আমরা মানে সচেতন নই। তো এই যদি আমাদের অবস্থা হয়, তো আমাদের তো এই অবস্থা হবেই, আমরা তো সচেতন নই। আর কোনো কিছু জানার বা শেখার বা মনে রাখার ইচ্ছা আমাদের নাই। যখন ধ্বংস হয়ে যায় তখন মনে করি যে এটা করলে তো ভালো হতো। ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, হ্যাঁ, ফায়ারের সার্টিফিকেট হয়তো তারা নিয়েছে বা নিল, কিন্তু সেটা যে বাস্তবায়ন করতে হবে বা হাইড্রেন্ট সিস্টেম স্থাপন করতে হবে, প্রতিনিয়ত সেটা পরীক্ষা করতে হবে, দেখতে হবে, এগুলোর দিকে কোনো খেয়াল নাই, কোনো নজর দেওয়াও হয় না, দেয়ও না। ঢাকা শহরে একসময় 7 জন ইন্সপেক্টর ছিল, তারা দিন রাত মামলা করতো, এগুলো দেখতো। কোর্টে ফায়ার সার্ভিসের একটা অফিসই ছিল আলাদা। এখন সে মামলা টামলা করার প্রয়োজন হয় না, ঘুরতে হয়। জনসংখ্যা বেড়ে গেছে কি পরিমাণ আপনি দেখেছেন, সেই তুলনায় ইন্সপেক্টরও বেড়েছে, কিন্তু বাড়লেও কত জায়গা সামাল দেবে তারা, কয় জায়গা দেখবে? দেখার তো আজকে হয়তো একটা লাইসেন্স রিনিউ করে দিল, কিন্তু দেখা গেল যে সেখানে কোনো কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। যেভাবে তারা প্ল্যানটা নিয়ে গেছে সেই প্ল্যান মতো সেই ফ্যাক্টরি
কোনো কিছু ইমপ্লিমেন্ট করে নাই। এই যে যেরকম কয়েকদিন আগে গুলশানে যে মারা গেল অগ্নি দুর্ঘটনায়, বলা হচ্ছে যে তাদের এই প্ল্যান ছিল না, ওই প্ল্যান ছিল না। সেফটি প্ল্যান না থাকলে বিল্ডিংয়ের অনুমোদন হলো কিভাবে? তো এটা তো একটা বড় প্রশ্ন। আর সেখানে ফায়ার সার্ভিসেরও কিছু দায়িত্ব আছে, হ্যাঁ, এটা আমি স্বীকার করি, কিন্তু দায়িত্ব শুধু ফায়ার সার্ভিসেরই আছে এটা তো ঠিক নয়। সেখানে তো অনেক জ্ঞানী লোকজন বাস করে, অত বড় ভবনে যারা বাস করেছেন তাদের ভিতরেও তো অনেক শিক্ষিত, জানা বিত্তবান শিক্ষিত মানুষ। বিজ্ঞবান লোক সেখানে ছিলেন। তারা কি প্রয়োজন মনে করেন নাই যে এই ফায়ার সার্ভিসের অনুমোদন তো নিলাম, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা? আরেকটা জিনিস, সেই আপনার আমি বলবো যে আপনি নিশ্চয়ই জানেন, আপনিও সেই সময় অ্যাক্টিভ ছিলেন, যে এই ঢাকা শহরে হাইড্রেন্ট লাইন চালু করার জন্য কি পরিমাণ তোড়জোড় করা হয়েছিল। পানির গাড়িতে করে পানি নিয়ে গিয়ে গিয়ে আগুন নিভাতে হবে, এবং এটা যে কি পরিমাণ সম্ভবপর traffic jam, কথা? আর যে পরিমাণ ট্রাফিক জ্যাম, এবং যে পরিমাণ হ্যাঁ, মানুষের কৌতূহল, এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো দেশে কোনো একটা বড় শহরে কি এই ব্যবস্থা আছে? আমাদের পাশের দেশ যে কলকাতা, আপনি ওখানেও দেখেন সেই ব্রিটিশের সময় থেকেই হাইড্রেন্ট ব্যবস্থা চালু আছে, অথচ এই ঢাকা শহরে আজ পর্যন্ত হাইড্রেন্ট, স্ট্রিট হাইড্রেন্টটাও চালু হলো না। কেন হলো না? জনাব মিজানুর রহমান, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে জড়িত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে, এবং আমি ঠিক নিশ্চিত নই দুর্যোগ বলতে আমরা কি বুঝি। কারণ কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল তুরস্কে এবং সিরিয়াতে, সেটিও এক ধরনের দুর্যোগ। আবার আজকে যে বিস্ফোরণ ঘটছে এটিও দুর্যোগ, পাহাড় ধস দুর্যোগ। এখন আপনার পক্ষে বা আপনার বিভাগের পক্ষে তো জগৎ সংসারের সকল দুর্যোগ মোকাবেলা করা সম্ভব না। আপনাদের রাষ্ট্রীয়ভাবে কোন দুর্যোগ মোকাবেলার দায়িত্ব দেওয়া হয়েছে? আচ্ছা, দুর্যোগের সঙ্গে আসলে যে দুর্যোগে ব্যক্তি বা পরিবার বা অল্প সংখ্যক লোক নিজেদের সাহায্য দিয়ে, এর বাইরের এক্সট্রা সাহায্য লাগবে, এক্সটার্নাল হেল্প লাগবে। সুতরাং দুর্যোগের ম্যাগনিটিউডের উপর নির্ভর করে, সেই দুর্যোগটা ছোট হতে পারে, বড় হতে পারে, অল্প লোক সাহায্য করলে হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রাকে বা স্বাভাবিক জীবন প্রক্রিয়াকে ব্যাহত করে সেই জিনিসটি আসলে দুর্যোগ। সেই ক্ষেত্রে একটা পরিবারে যদি আগুন লাগে সেটাও একটা দুর্যোগ, বড় আকারে ম্যাসিভ আকারে যেটার বেশি হেল্প লাগবে সেটাও একটা দুর্যোগ। দুর্যোগের সেই ক্ষেত্রে আমি আজকে যেহেতু অগ্নি নিয়ে আলোচনা করছেন, আমি আমার এই স্বল্প সময় গত মাসে দুইটি বড় বড় অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণও কিন্তু একটা অংশ। এগুলো সবই কিন্তু দুর্ঘটনা। পুরান ঢাকার দুর্ঘটনা, এগুলো সবই দুর্যোগের একটা পর্যায়। গত মাসের দুইটি দুর্যোগে আমার একদম উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। একটা হচ্ছে গুলশান 2-এর, আর একটা আমি অফিসিয়াল কাজে চিটাগাং গিয়েছিলাম, সেখানে 6টি দোকান পুড়ে গেছে। দুইটার ক্ষেত্রে আলোচনা গুলশান 2-এর কথা যেটা বলবো, সেখানে অত্যাধুনিক ফ্ল্যাট, খুবই দামি ফ্ল্যাট, ওই এলাকাটাও দামি, যারা থাকেন তারাও সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠিত ব্যক্তি। সেখানে কিন্তু ওই বিল্ডিং ডিজাইনে আমি পরবর্তীতে জেনেছি আমাদের ফায়ার ব্রিগেডের এক্সপার্টদের, যে একই লাইনের মধ্যে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পানির লাইন, একই টানেলের একই ইয়ের মধ্যে, যেটা ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিতে কোনো রকমই এটা গ্রহণযোগ্য না। তাহলে কিভাবে এত দামি একটা ফ্ল্যাটের মধ্যে এত মেজর একটা ত্রুটি নিয়ে বিল্ডিংটা করলো? এটা তো যে আর্কিটেক্ট ডিজাইন হ্যাঁ, করেছে তার সুতরাং সেটা সমস্যা। ইঞ্জিনিয়ারের, এবং ওখানে যারা বসবাস করে তাদের পাশ দিয়ে একই লাইনে, আই গড। এবং সেটা আপনার ওখানে যারা বসবাস করেন তাদের নিজের জীবনের সেফটির জন্য তো বিষয়গুলো তাদের নিজেদেরও খতিয়ে দেখা দরকার। না, এটা আসলে খতিয়ে দেখা সম্ভব না। কারণ ধরেন আমি কিন্তু যখন জানতে হবে তো যে একটা আমি বাড়ি সেই- ভাড়া নেই, না, না। আমি কি জিজ্ঞেস করবো যে তোমার বাড়ির পানির লাইন কোন দিক দিয়ে গেছে, বিদ্যুতের লাইন, এটা কি সম্ভব? আমি কি ইঞ্জিনিয়ার, আমি এইটাকে ঠিক আর্কিটেক্ট। ওইভাবে না হলে জীবনের প্রয়োজনে, যেমন ওই দিন যদি আমাদের আমরা বলি যে ওই দিন যদি আমাদের বড় ল্যাডার যেটা আমাদের অধিদপ্তর থেকে কিনে দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেড ফাইটারদের জন্য, এক একটা ল্যাডার 24 তলা পর্যন্ত ফায়ার ফাইট করতে পারে। এটা অত্যন্ত দামি এবং Skylar। এটা বিশ্বের সর্বশেষ আর কি এই ধরনের নতুন সামান্য একটু চেঞ্জ হয়েছে, বাট এটা সর্বাধুনিক একটা প্রযুক্তি। এটা আমাদের অধিদপ্তর দিয়ে কিনে দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডকে। আরও 9টা কেনার প্রক্রিয়া আছে। কিন্তু এটা যত সংখ্যকই কিনি না কেন, ওখানে রাস্তা একটু ওয়াইড ছিল বলে ওখানে 2টা ল্যান্ডিং করতে পেরেছে, 19টা ফায়ার ফাইটার গাড়ি ছিল বলে ওখানে যেতে পারছে। আপনি নিজে চিন্তা করেন, এই একই অবস্থা যদি পুরান ঢাকার শাখারিপট্টিতে হয়, হোয়াট উইল হ্যাপেন? অথবা মোহাম্মদপুরের যে কোনো একটা গেঞ্জিতে, ঢাকাতে অসংখ্য গেঞ্জি আছে। পুরান ঢাকার এখানে- ঘটনা ঘটেছে তো পুরান ঢাকায়। এইখানে আমি একটা ছোট কথা আপনাকে বলি।
আচ্ছা, উনি শেষ করুক, তারপরে আপনি আপনার কাছ থেকে আসবো। সুতরাং এখানে বড় রকমের ত্রুটি বিল্ডিং ডিজাইনে। আমাদের অনেক জায়গায় রাস্তাঘাট নাই, ভাগ্যিস ওখানে রাস্তাঘাট ছিল, মাত্র 2জন বা অল্পর মধ্যে ক্যাজুয়ালিটিতে গেছে, বাকিদের সেভ করা গেছে। চিটাগাঙে যেটা দেখেছে 6টা দোকান একই দিনে পুড়ে গেল রাতের বেলা, সেখানে মূল কারণ ছিল ওখানে মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল, এবং সেখানে স্থানীয়ভাবে জানা গেল অনেকগুলো মামলা ছিল মালিকানা এবং ভাড়াটিয়া দোকানদারের মধ্যে। সেখানের অগ্নি, যেহেতু এটা তদন্তাধীন আছে, আমি এই মুহূর্তে বলবো না, তবে সেটা খুব স্বাভাবিক মনে হয়নি আমার কাছে। আচ্ছা, মানে কেউ উদ্দেশ্যমূলকভাবে দিয়েছে। অনেক জায়গায় আপনার ইন্স্যুরেন্সের জন্য তারা করে থাকে, শত্রুতা স্যাবোটেজ করে থাকে। ঢাকা শহরে আমরা প্রত্যেক পরিবার কিছু আনাড়ি লোকের উপরে ডিপেন্ডেন্ট, সেটা কাজের বুয়া বলেন অথবা কাজের লোক বলেন, এই ধরনের যারা সেফটি সম্পর্কে তাদের অথবা অনেক সাধারণ গৃহিণী, সাধারণ গৃহকর্তাও এইসব বিষয়ে ধারণা নাই। এখন প্রতিজনে আপনি জন হিসাব করে যে ফায়ার ফাইটার কতজন থাকবে, কিন্তু আমরা প্রত্যেককে কেন রেজিলিয়েন্ট তৈরি করতে পারবো না, প্রত্যেককে কেন এই সকল বিষয়ে সচেতন করতে পারবো না? এত মিডিয়া, এত কথা হচ্ছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের জীবনধর্মী, জীবনকে বাঁচানোর এই নলেজ কি আমাদের নিজেরা অর্জন করতে হবে না? প্রত্যেককে যদি আমরা সচেতন করি, কারণ আপনারা যে কোনো ইস্যুতে আমরা যদি সবই সরকারকে দোষারোপ করি, সরকার তো সচেতনমূলক, এই যে সরকারকে আমরা দোষারোপ করছি না, সরকারের দায়িত্বের ব্যাপার আছে। যেমন ধরেন সেলিম ভাই একটু আগে বলছিলেন যে ফায়ার হাইড্রেন্ট, কলকাতা এবং ঢাকা মোটামুটি প্রতিবেশী শহর, এবং ব্রিটিশ আমল থেকেই ব্রিটিশদের গড়ে তোলা গুরুত্বপূর্ণ শহর। সেখানে কলকাতার ফায়ার হাইড্রেন্ট এখনো চালু, সেদিন থেকে এখনো আছে। ঢাকায় আমরা এখনো শুরুই করতে পারলাম না। এটি তো আপনি আমি করতে পারবো না, রাষ্ট্রকে করতে হবে। ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে 23,000-এর উপরে অ্যাভারেজে মানুষ বাস করে, এবং কোনো কোনো জায়গায় 60-70 হাজার প্রতি বর্গ কিলোমিটার এই ঘনত্ব আছে। চিটাগাংয়ের পরিমাণ 15 থেকে এর উপর, মানে অ্যাভারেজে 15,000-এর মতো। 1 বর্গ কিলোমিটার পৃথিবীর খুব কম দেশেই এত, ফিলিপাইনে শুধু আছে কিছু কিছু শহরে, মেক্সিকোতে আছে দুই এক জায়গায়, পাকিস্তানেও 2-1 জায়গায় আছে। যাই হোক, সেটা বাদ, কিন্তু কথা হচ্ছে মানুষ যতই থাক ভাই, আপনার ফায়ার হাইড্রেন্ট থাকবে না কেন? ফায়ার হাইড্রেন্ট করা উচিত, এটা নিঃসন্দেহে এটা আমাদের, কিন্তু আমি ওই যে দেবো না, এটা করার দায়িত্ব কার? হ্যাঁ, সরকারই করবে। সরকার ছাড়া তো এই দায়িত্ব তো কোনো জনগণের পক্ষে সম্ভব না। কিন্তু আপনার যে আনপ্লান্ড আরবানাইজেশন, যে পরিমাণ বিল্ডিং করা হচ্ছে, বিল্ডিংয়ের ঘিঞ্জি, বিল্ডিংয়ের যে জঞ্জাল তৈরি করা হচ্ছে, এবং এইগুলো দেখার জন্য রাজু কাছে বলবেন, রাজু কয়টা দেখতে পারে? প্রতি বছরে 1 লক্ষ নতুন বিল্ডিং হয়, তার মধ্যে 10,000 বিল্ডিংও রাজুকের অনুমোদন নিয়ে হয় না, বাকিগুলো হচ্ছে, মানুষ করতেছে। এখন এটার উপরে যদি ড্রাস্টিক কিছু অ্যাকশন সরকার এবং অদ্ভুত কতগুলো নিয়ম আছে। ধরেন রাজুক বলতে ঢাকা সিটি কর্পোরেশন আওতাভুক্ত এলাকা বোঝায়। আমি সেদিন বুড়িগঙ্গার ব্রিজ পার হয়ে ওই পারে গেলাম, ওখানে দেখি যে 1 লক্ষ নতুন বিল্ডিং হয়েছে বোধহয় গত 2 বছরে। এর একটাও তো রাজুকের অনুমোদন না, কারণ রাজুকের এলাকার ভিতরেই না। রাজুকের কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, রাজুকের অনুমোদন না হলেও ফায়ার সার্ভিস থেকে কিন্তু অনুমোদন নিতে হয়। ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হয়, কিন্তু ওই অনুমোদন নেওয়ার পর আর সেটা হয়তো দেখা গেল যে কার্যকর করছে না। ধন্যবাদ, আপনার কাছে আসবো আবার পরে। আমরা চেষ্টা করছি এবার একটু রোহিঙ্গা ক্যাম্পের আগুন সম্পর্কে জানতে, যদি আমাদের সঙ্গে শাকিল আবার যুক্ত হতে পারেন। শাকিল, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, রোহিঙ্গা ক্যাম্পের আগুন সম্পর্কে একটু জানতে চাচ্ছি, সেখানে কি অবস্থা আসলে? হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্প আসলে আপনি একটু জোরে বলতে হবে, একটু সাউন্ডটা বাড়াতে হবে বোধহয়, আমি কম শুনতে পাচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পে তো আপনি নিজেও এসেছেন, দেখেছেন খুব একটার সাথে একটা লাগোয়া এখানকার যে ক্যাম্পের বসতিগুলো। এইজন্য এখানে কিন্তু কোথাও যখন আগুন ধরে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবারও কিন্তু একই রকম হয়েছে। ক্যাম্প 11 নাম্বার যে ক্যাম্প, ওই ক্যাম্পে আগুন লাগার পর এটা খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়েছে, কারণ ওগুলো এই যে আবাসনগুলো তৈরি করা হয়েছে, বসতিগুলো, এগুলো কিন্তু বাঁশ, চন, তারপরে এই ধরনের শুকনো এবং সবকিছু, এই জন্য খুব বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখেছি গত বছরও কিন্তু ঠিক এই সময়ে এ ধরনের একটা বড় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল। এবছরও হয়েছে, মধ্যখানে আরো বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এবার প্রথমে আগুন নেভানোর জন্য কক্সবাজারের যে ফায়ার সার্ভিস স্টেশন গুলো আছে,
সবাই একযোগে চেষ্টা করেও হয়তো পারেনি। এরপরে চট্টগ্রাম থেকেও এসেছেন প্রায় 11টি, সর্বশেষ 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল। যদিও বা আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এটা ক্যাম্প 11 এবং এর আশেপাশের বেশ কিছু ক্যাম্পে কিন্তু খুব ক্ষতি হয়েছে। জি শাকিল, আমি যেটি জানতে চাই কয়েকটা জিনিস আপনার কাছে, সেটি হচ্ছে যে সাধারণ একটা আগুন, সাধারণ বলতে একটা সাধারণ দুর্ঘটনাজনিত আগুনের ব্যাপার একরকম, আর রোহিঙ্গা ক্যাম্প বা আশ্রয় শিবির যেটিকে আমরা বলি না কেন, সেখানকার আগুনের ব্যাপারটা আলাদা। কারণ এটি তো বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে তারা বাস করছেন, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক নন এবং তাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশ সরকারের নয়। সেটি জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে। তো সাধারণ ভূখণ্ডের টেকনাফের বা কক্সবাজারের সাধারণ একটা জায়গায় আগুন লাগলে জেলা প্রশাসনের তরফ থেকে সাহায্যের ব্যবস্থা করা হয়, ইত্যাদি করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের ক্ষেত্রে আগুন লাগার পরে সেখানে তাদেরকে, এই দুর্গত মানুষদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিকল্প আশ্রয়ের ব্যবস্থা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, এগুলি কারা করবে, কিভাবে করবে? হ্যাঁ, চমৎকার একটা বিষয় নিয়ে আপনি আসলে প্রশ্ন করেছেন। তবে আগুন নেভানোর দায়িত্বটা কিন্তু বাংলাদেশ সরকারই পালন করেছে, বাংলাদেশ সরকারের যে ফায়ার সার্ভিস ইউনিট গুলো। কিন্তু এরপরে তাদের যে পুনর্বাসন, বাড়ি তৈরি করে দেয়া, তাদেরকে শুকনো খাবার দেয়া, তাদেরকে নতুন করে আবার তাদের যে জীবন যাপন শুরু করার যে সুযোগগুলো, এগুলো সাপোর্ট দেয়া, এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়গুলোই করছে। এবং যে ক্যাম্পটিতে আগুন লেগেছে সেটা IOM দেখেছেন, ইন্টারন্যাশনাল যে মাইগ্রেশন অর্গানাইজেশন আছে। তো ওই IOM প্রাথমিকভাবে ইন্টারন্যাশনাল অফিস অফ মাইগ্রেশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ওটাই এটা দেখছেন ওই ক্যাম্পটি। তারা কিন্তু খুব দ্রুত তাদেরকে আবার নতুন করে আবার বসতি তৈরি করে দেবে, তাদের পোশাক আশাক দেবে, এবং অন্যান্য সংস্থাগুলো UNHCR সহ সবাই কিন্তু এখানে সাপোর্ট দেবেন। তবে আপাতত তারা বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, কমিউনিটি সেন্টার গুলো আছেন, তারপরে বিভিন্ন স্কুল আছেন আশেপাশে, আবার কেউ কেউ তাদের আশেপাশের ক্যাম্পের আত্মীয় স্বজনদের কাছে গিয়ে আপাতত থাকছেন এবং তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। জি, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা অনেকদিন ধরেই শুনে আসছি যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে নানা রকম গ্রুপ আছে, বিরোধ আছে, পারস্পরিক সংঘর্ষের ঘটনা, মারামারির ঘটনা, গোলাগুলির ঘটনা, প্রাণহানির ঘটনা আমরা দেখেছি। এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা করে। তো এইসব ঘটনার কোনো রেশ এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কোনো সংযোগ পাওয়া যাচ্ছে কিনা? কারণ এই প্রশ্নটি করছি কারণ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। আগুনের আবার সন্দেহভাজন কেন হয়? হ্যাঁ, যতবারই এখানে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকবারই কিন্তু এই প্রশ্নটি এসেছে এবং এটার কেউ কেউ আটকও হয়েছে। এবং আমরা যখন রোহিঙ্গাদের সাথে কথা বলি তখনও কিন্তু অনেকেই অভিযোগ করেন, বেশ কিছু গ্রুপ অভিযোগ করেন এখানে আধিপত্যের ব্যাপার আছে। এবং এখানে যারা, আপনি জানেন এখন গড়ে প্রতি সপ্তাহে কিন্তু কয়েকজন খুন হয়, অপহরণ হয়। এই জিনিসগুলো যারা করে ঠিক একই ব্যক্তিরা আবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে সাধারণ রোহিঙ্গারা কিন্তু অভিযোগ করেন। এবং আমি কিন্তু কাকতালীয় ভাবে বলতে পারেন অতীতে বেশ কিছু অগ্নিকাণ্ড সরাসরি, আমি ক্যাম্পে হয়তো কোনো একটা রিপোর্টের কাজ করছি, ঠিক দেখতেছি কয়েকটা ক্যাম্প পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি ওইসব জায়গায় গিয়েছি, তখন আমি দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা এটা এক জায়গায় একসাথে হয় না, এটা কয়েক জায়গায় একসাথে হয়। তাহলে এটাকে কিন্তু আমাদের কাছেও এটা একটা অর্গানাইজড একটা ক্রাইম। এটা তারা নিজেরাই হয়তো এরকম কিছু গ্রুপ এটা করে, হয়তো এটা আধিপত্যের জন্য, বা এটা হয়তো তারা না। কিন্তু যে দুইজন গ্রেফতার করা হয়েছে তাদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে? তারা কেন গ্রেফতার হলো? হ্যাঁ, এটাকে কেবল সন্দেহজনক এটাই বলা হয়েছে, এখনো পর্যন্ত আমাদেরকে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে, আর কিছু জানানো হয়নি। তামিম, আপনার কাছে আরেকটু আসতে চাই, সীতাকুণ্ডের বিস্ফোরণের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে, কেন এই বিস্ফোরণ ঘটেছে, কারা দায়ী, কোনো কিছু জানেন কিনা? লেটেস্ট আপডেট? না, এখন পর্যন্ত চট্টগ্রামে যে বিস্ফোরণের ঘটনা সেটাকে এখন পর্যন্ত দুটি তদন্ত কমিটি তাদের পরিদর্শন করেছেন, কিন্তু এখন পর্যন্ত এখানে কোন ধরনের যে আলামত তারা সংগ্রহ করেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির কোনো অ্যাসেসমেন্ট
বা নিরীক্ষা? এটার অ্যাসেসমেন্ট এখন পাওয়া যায় নাই। তারা কাজ করছে, মিনিমাম 3 দিন তাদের লাগবে অ্যাসেসমেন্টটা বের করতে। তবে এই অগ্নিকাণ্ডকে ঘিরে আশেপাশে অন্তত 6 থেকে 7টি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখানে যেহেতু একটা আহ, আহ, অনেক মানুষের বসতিও আছে, জনবসতি আছে, অনেক বসতি কিন্তু এই বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, কারণ এখানে সীতাকুণ্ড এই এলাকাটা চট্টগ্রাম শহর থেকে বেশ দূরে। আমরা ঢাকা থেকে যখন চট্টগ্রামে যাই, আমাদের চট্টগ্রামের আগেই আমরা সীতাকুণ্ড দেখতে পাই। সীতাকুণ্ড আলাদা একটি থানা আছে, কিন্তু জি। এটির সামগ্রিক প্রশাসনিকভাবে দেখাশোনার দায়িত্ব কি চট্টগ্রাম জেলা প্রশাসনের, নাকি সিটি কর্পোরেশনের, নাকি অন্য কারো? না, এটা চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্বে, এবং ওখানে একজন ইউএনও আছেন যিনি রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, উনি ওনার আন্ডারে এটা থাকেন, এবং সমস্ত কিছু কিন্তু এখান থেকে মানে এই যে 200-250 শিল্প কারখানা ওখানে গড়ে উঠেছে গত অনেক বছরে, 20-30 বছর ধরে গড়ে উঠছে। জাহাজ ভাঙা শিল্প খুবই বিখ্যাত একটা বড় ধরনের শিল্প, এবং সেখানেও নানা রকম দুর্ঘটনার খবর আমরা দেখি। এই সব কিছুই একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন সরকারি ম্যাজিস্ট্রেট তিনি দেখাশোনা করবেন। এই ধরনের কিন্তু বারবার বলা হচ্ছিল যে এটা ডিসেন্ট্রালাইজ করার জন্য এখানে একটা না আলাদা না, আমি সে কি বলা হচ্ছিল সেটা না, আমি বলছি এখন ওই একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এত কিছু। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আপনাকে ধন্যবাদ, এবং আপনি তামিম এবং শাকিল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমরা আবারও একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের বন্ধু রাশিদুল হাসান আছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার কাছ থেকে একটু জানতে চাই ভাই, এই যে সীতাকুণ্ডের কথাটাই বলা হল, জানলাম আমরা যে 200-250 শিল্প প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্ব একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার, যেটি ধরেন মনপুরের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানকার 50,000 লোকের প্রশাসনিক কর্মকাণ্ড দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি কোনোভাবে ছোট করা বা বড় করার জন্য বলছি না, কিন্তু একজন ব্যক্তির পক্ষে কি এটি কি সম্ভব পুরো এই জিনিসগুলো দেখার? ধন্যবাদ। আসলে একটু তথ্যগত বিষয় আছে। সীতাকুণ্ড অঞ্চলে বা চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সবগুলোর জন্য কিন্তু পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় অফিস চট্টগ্রাম শহরে আছে, তাদের আওতাভুক্ত চট্টগ্রাম পুরো জেলা। একইভাবে ফায়ার সার্ভিসের অফিস আছে কেন্দ্রীয়ভাবে চট্টগ্রামে, তাদের কাছ থেকেও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পারমিশন নিতে হয়। এখন যে বিষয়টা আমরা আলোচনা একটু আগে উঠে এসেছিল, যে ভবন নির্মাণের জন্য অনুমোদন আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দিচ্ছে বা রাজুক দিচ্ছে, অথবা রাজুক বা উন্নয়ন কর্তৃপক্ষ এরিয়ার বাইরে পৌরসভাগুলো দিচ্ছে। কিন্তু 2010-এর ইমারত নির্মাণ আইন, যেটি রাজুক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার জন্য নির্ধারিত, সেখানে কিন্তু একটি শব্দ যোগ করা হয়েছিল যে বিল্ডিং তৈরি করার পরে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে, এবং সুনির্দিষ্ট সময় পর পর ড্রাইভিং যেমন আপনি ফিটনেস গাড়ি নিচ্ছেন, ঠিক একই প্রক্রিয়ায় বিল্ডিং এর জন্য অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে। একটি নতুন বিল্ডিং আমরা সিডিএ, মানে এই বাড়িটি এখন বসবাসের যোগ্য। এক্স্যাক্টলি। প্রথম বিষয় হচ্ছে নতুন ভবনের ক্ষেত্রে আপনি যেভাবে নকশা প্রণয়নের অনুমোদন নিয়েছেন, ইমারত নির্মাণ শেষ হওয়ার পরে উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সেই বিল্ডিং ইন্সপেকশন করবেন যে আপনি যথাযথভাবে যে অ্যাপ্রুভ প্ল্যান সেই অনুসারে করেছেন না তার ব্যত্যয় ঘটেছে। যদি ব্যত্যয় ঘটিয়ে থাকে তাহলে এই বিল্ডিং এর অকুপেন্সি সার্টিফিকেট পাবেন না, এবং সেটা ব্যবহার উপযোগী হবে না। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে 2010 সাল থেকে আজকে 2023 সাল আমরা উন্নয়ন কর্তৃপক্ষ, বিশেষ করে রাজুক এবং সিডি এর ক্ষেত্রে দেখি এই বিষয়টিতে যথাযথভাবে আসলে কার্যক্রম হয় না। শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে কোনো ইমারত মালিক যদি নিতে চান তখন হয়, কিন্তু এটা আইনের মাধ্যমে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল। এইটাই যদি আসলে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথভাবে পালন করতেন তাহলে নকশাগত ভাবে, কারণ এটি আমি কনফার্ম হয়ে বলছি যে আমাদের নকশা যেটি জমা দেওয়া হয় উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বা পৌরসভা কর্তৃপক্ষের কাছে, ইমারত নির্মাণের সবকিছু তারা পরিপূর্ণ করে নকশা অনুমোদন নেয়। ইভেন 7তলা বিল্ডিং হলেই সেই বিল্ডিং এর জন্য, আবাসিক বিল্ডিং এর জন্য বলছি, ফায়ার সার্ভিসের অনুমোদন, নকশা অনুমোদন করা বাধ্যতামূলক। তাহলে সেখানে কোনো ভুল থাকে না, ভুলটা বা ব্যত্যয়টা ঘটানো হয় ইমারত তৈরি করার পর্যায়ের সময়। এখন সেখানে কিন্তু আইনগতভাবে বলে দিয়েছে যে এরপরে আপনাকে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে, কিন্তু সেই জায়গাতে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের কিছুটা গাফলতি আছে। আমি বলছি তাদের হয়তো বা তারা বলবেন তাদের জনবল সংকট আছে, সেটা সমাধানের জন্য তারা উদ্যোগ নিই, কিন্তু আইনটাকে ব্যত্যয় ঘটছে। সীতাকুণ্ড অংশে যেটা হচ্ছে, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম যে অফিস আছে তার তত্ত্বাবধানে তো সেটা আছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম মহানগরীর ভিতরে দিনের পর দিন আমাদের প্রাকৃতিক জলাশয়, পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা হচ্ছে না, আমাদের পাহাড়গুলো কেটে ফেলছে। অথবা সীতাকুণ্ডর ক্ষেত্রে কিন্তু অনেকবার আমরা লক্ষ্য করেছি যে কৃষি ভূমি নষ্ট করে শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, এবং এর একটি বড় সমস্যা কিন্তু ওই অঞ্চলে দেখা দিয়েছে।
এই শিল্প কলকারখানাগুলো নিজস্ব পাম্প স্থাপন করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলশ্রুতিতে ওই অঞ্চলের মানুষ কিন্তু আর পানি ব্যবহারের জন্য তার টিউবওয়েল আর পানি পাচ্ছে না, কারণ গভীর নলকূপ দিয়ে শিল্প কলকারখানাগুলো সেই পানিটাকে টেনে তুলে ফেলছে। এই যে বিষয়গুলো আছে, এবং আরেকটি বিষয়ও যেটা আপনি একটু আগে বলছিলেন কেরানীগঞ্জের অংশটা, স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া আছে রাজুক অন্তর্ভুক্ত এলাকার মধ্যে রাজুক ছাড়া কোনো পৌরসভা বা উপজেলা প্রশাসন অনুমোদন দিতে পারবে না। 2017 সালে পৌরসভার জন্য কিন্তু 11 সদস্যের বিশেষ কমিটি করা হচ্ছে ইমারত নির্মাণের। কোনো পৌরসভা সেটা প্র্যাকটিস করছে, দুর্ভাগ্য হচ্ছে বাকি 329টি পৌরসভার মধ্যে হয়তো বা 30টি করছে, বাকি 300 পৌরসভা তা প্র্যাকটিস করছে না। ফলশ্রুতিতে জয়েচ্ছা তা ভাবে হয়তো বা বিল্ডিং এর একটি অনুমোদন কাগজ পেয়ে যাচ্ছেন মালিক পক্ষ। সেক্ষেত্রে মালিক পক্ষের সচেতনতার সাথে সাথে আইনের কঠিন প্রয়োগ কিন্তু জরুরি। আমরা কিন্তু দেখি একই ঢাকা মহানগরীর মধ্যে আপনি যখন ডিওএইচ এরিয়াতে যাবেন অথবা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যাবেন, দেখবেন সবাই ইমারত নির্মাণ আইন যথাযথ ফলো করছে, কিন্তু বাকি অঞ্চলে কেউ করছে না। কারণ প্রত্যেকেই বলেন যে পার্শ্ববর্তী লোক তো ভঙ্গ করেছে, তার তো শাস্তি হয় না, তাহলে আমিও ভঙ্গ করি। মানে অনেকক্ষণ ধরে অনেক বিষয়ে আমরা কথাবার্তা বলছিলাম প্রিয় দর্শক, যে সরকারের ভূমিকা, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের ভূমিকা বা অন্যান্য ভবন নির্মাণ, ইমারত নির্মাণ, বিধিমালা, রাজুক ইত্যাদি। কিন্তু একটা জিনিস একটু আগে যে ডক্টর রাশিদুল হাসান বলছিলেন যে সাধারণ মানুষ বা আমরা যারা ভবন বা যে কোনো কিছু ব্যবহার করি আমাদেরও তো একটা ভূমিকা আছে। সেই জায়গাটাতে আমরা কতটুকু সচেতন বা কতটুকু দায়িত্ব পালন করছি আমি একটু শুনতে চাই এই প্রসঙ্গে সেলিম নেওয়াজ আপনার কাছ থেকে। আমরা আসলে যথেষ্ট সচেতন মনে করি, কিন্তু আসলে কোনোই সচেতন নই। না, কারণ আমি আপনাকে প্রশ্নটা করছি কেন, আপনি নিজে বহু দুর্ঘটনার জায়গায় গিয়েছেন, নিজের জীবন নিয়ে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন, কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় আমি জেনেছি যতটুকু যে কম বেশি দায়িত্বহীনতার অভিযোগ আছে ওই ভবন ব্যবহারকারীদের বিরুদ্ধে। এটা আমিও ফিল করেছি, এবং এটা ফিল করার পর আমি একটা নতুন জিনিস চিন্তা করলাম যে এতদিন আমি কমপক্ষে 50-60 হাজার শ্রমিককে আমি প্রশিক্ষিত করেছি দুর্যোগ মোকাবেলা, অগ্নি দুর্ঘটনা, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার, এগুলো নিয়ে। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম একদিন আমি খালি বাসায় যে আচ্ছা আমার বাসায় যদি একটা দুর্ঘটনা হয় তো আমি ওকে শিখায় কিলাম, তো আমার ঘরের মেয়েদেরকে তো আমার শেখানো দরকার। এটা তো গ্যাসের আগুন, এটা নিভিয়ে ফেলা তো কয়েক সেকেন্ডের ব্যাপার, পট করে নিভিয়ে ফেলা যায়, কিন্তু না জানার কারণে এটা ছড়িয়ে পড়ে। ইলেকট্রিসিটির আগুনও ঠিক একই অবস্থা, তাদেরকে খালি জাস্ট শিখিয়ে দিতে হবে কিভাবে নেভাতে হয়। একটা মানুষ অসুস্থ, ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় শিখিয়ে দিলেই তারা এটা ডিসিশন নিতে পারবে। ডায়াস্টোলিক প্রেশার কি, সিস্টোলিক প্রেশার কি, তাদেরকে বুঝালেই তারা বুঝবে। রক্তপাত কি, কিভাবে বন্ধ করতে হয়, আগুন কিভাবে নির্বাপন করতে হয়, এটা সামনে রেখেই আমরা এই কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ থেকে একটা প্রোগ্রাম নিয়েছি যে এখন আমরা মেয়েদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া শুরু করবো। ঘরে ঘরে কিভাবে, ঘরে ঘরে না, একবারে হয়তো 20 জন 30 জনকে প্রশিক্ষিত করব, তারাই আবার অন্যদেরকে প্রশিক্ষিত করতে পারবে, তারা শিখাতে পারবে কিভাবে ঘাড়ে নিতে হবে, কিভাবে বের করতে হবে, কিভাবে ব্যান্ডেজ বাঁধতে হবে। এগুলো খুব সহজ জিনিস, তারাই এগুলো ফেস করতে পারবে। তো তাহলে আর এই অসুবিধা হবে না। আর একটা জিনিস যেটা আপনি প্রশ্ন তুলেছিলেন যে এই পুরান ঢাকার মতো ঘিঞ্জি শহরে, আমি মালয়েশিয়াতে দেখেছি যে ওরা এই প্রবলেম ফেস করতে গিয়ে মোটরসাইকেল ইউনিট তৈরি করেছে। ফায়ার ফাইটাররা মোটরসাইকেল ইউনিট নিয়ে যায়, প্রয়োজন হলে বহু দূরে যদি হয় তো ওই মোটরসাইকেল ওই হেলিকপ্টারে করে নিয়ে চলে যায়, নামায় দেয়। তো ওই মোটরসাইকেল ইউনিটগুলো ওই চলে যায় সেখানে, ওই মোটরসাইকেল ইউনিটের যে সিট ওইটাই পাম্প, ফ্লোটিং পাম্প, ওইটা পানির ভিতরে নামায় দেয়, পানির উপরে ভেসে থাকে, ওখান থেকে ডেলিভারি হুজ খুলে নিয়ে চলে যায়। আর একটা মোটরসাইকেল হয়তো ডেলিভারি হুজ লে আউট করে, আর একটা মোটরসাইকেলের মধ্যে হয়তো ওই রেস্কিউ ইকুইপমেন্টসগুলো থাকে, তারা ওইগুলো নিয়ে দিব্যি আরামে কাজ করছে। তো আমরা আমাদের দেশেও এই ধরনের সিস্টেমগুলো ইন্ট্রোডিউস করতে পারি, এটা কোনো একটা কঠিন ব্যাপার না, এবং এটা খুব যে একটা এক্সপেন্সিভ কিছু না বহুত। আর একটা জিনিস হলো, সেদিন যদি ভূমিকম্পের কথা আপনি বলছিলেন, ঢাকাতে যদি ভূমিকম্প হয় আমরা তো এটা তো সবাই জানি যে কি খারাপ পরিস্থিতি হবে, কারণ এই বড় বড় ভবনগুলো যখন ধসে পড়বে রাস্তা তো ব্লক হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে জনগণকে কি করতে হবে, এই জিনিসটা তাদেরকে জানাতে হবে, জনগণকে কি করতে হবে। যেমন জনগণকে পূর্বে থেকেই ভূমিকম্প হলে পারে কি কি জিনিস তার কাছে থাকতে হবে, এটা একটা জায়গায় সংরক্ষণ করতে হবে,
একটা জায়গা চিহ্নিত করতে হবে যেটা রিস্ক কম যে জায়গাটা, সেখানে কতগুলো জিনিস থাকতে হবে, টর্চ লাইট, একটা রেডিও, ব্যাটারি চালিত রেডিও, কিছু শুকনো খাবার, একটা সাদা কাপড় যার ভিতরে লিখে একটা ফাঁক দিয়ে বের করে দিলে বাইরে কেউ দেখতে পাবে, এই ধরনের জিনিস, একটা হাতুড়ি যেটা দিয়ে দেওয়ালে বা উপরে বাড়ি দিলে বাইরে থেকে শুনতে পাবে, যেখানে লোক আটকা আছে তারা মানে স্টেপ নেবে ওখান থেকে তাদেরকে বের করে আনার, এই জিনিসগুলো থাকতে হবে। ঘরে যে সমস্ত ফার্নিচার থাকে সেই ফার্নিচারগুলোকে শক্তভাবে ওয়ালের সঙ্গে আটকায় দিতে হবে। জাপানে, পুরো জাপানে আপনি দেখবেন এই ব্যবস্থা। আর ওই যে ডাইনিং টেবিল, আমরা তো এখন আপনি দেখবেন ফার্নিচারের দোকানে গেলে কত ফ্যাশনেবল ডাইনিং টেবিল, পায়াগুলো কীরকম, উপরে আবার গ্লাস। তো এরকম তো চলবে না, কারণ আপনি যদি ভূমিকম্পের কথাই চিন্তা করেন, ঝুঁকির কথা চিন্তা করেন, তাহলে মোটা পায়ার ডাইনিং টেবিল বানাতে হবে এবং উপরে পুরো, যার নিচে আপনি আশ্রয় নিতে পারবেন, মানে কাঠের পুরো। এবং ড্রয়িং রুমে হোক বা যেখানেই হোক চৌকি, শক্ত 6 পায়ার চৌকি রাখতে হবে, ওই ফ্যাশনের খাট না। আবার দেখেন বিয়ে করে আনার পর নতুন বউয়ের সুটকেস একদম আলমারির উপরে তুলে রাখি, কবে আর্থকুয়েকের পর দেখা গেছে যে ওই উপরে রাখা মালামাল পরে মানে কাত হয়ে পড়ে তার নিচেই অনেক লোক মারা গেল। জি, তো অনেক ধন্যবাদ আপনাকে। মানে এগুলি খুবই হবে। ছোট ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আসলে। আমরা শেষ করে আসতে চাই আলোচনা, যদি আমরা আরো কিছু শুনতে চাই জনাব মিজানুর রহমান আপনার কাছ থেকে। আমি একটু আপনাকে হিন্টস দিতে চাই যে বিস্ফোরক দ্রব্য বিষয়টা, যেমন ধরেন ঢাকার নিমতলী চুরিহাট্টার ঘটনা আমরা জানি, চট্টগ্রামের কিছুদিন আগে গত জুনের ঘটনা আমরা জানি, গতকালকের ঘটনা আমরা জানি, এবং এই ঘটনা কিন্তু মানে বারবার ঘটছে এবং আমি কোনোভাবেই নিশ্চিত হতে পারছি না যে এই বছরেও আবার আরেকবার ঘটবে না। না, আপনি যথার্থ বলেছেন যে একটা হচ্ছে যে সরকারের অনেকগুলো দপ্তর আছে, বিস্ফোরক দ্রব্য এগুলোর ইন্সপেকশনের এবং এগুলোর লাইসেন্সিংয়ের জন্য একটা অথরিটি আছে। প্রত্যেকটা বিষয়ের অধিদপ্তর থাকলেও তাদের অথরিটি বা এই মানুষজন যে যার মতো করে ঢাকা শহরের গেঞ্জির মধ্যে বা কোনো দোকানের বা কোনো মার্কেটের উপরের তলায় গোপনে যদি এই কাজ করে, তারা এইভাবে খোঁজ নিচ্ছে না। পুলিশেরও দেখার দায়িত্ব আছে যে তার লাইসেন্সবিহীনভাবে এরকম দাহ্য কোনো বিষয় নিয়ে কাজ করে কিনা। আমাদের দেশে খোলা পেট্রোলও বিক্রি করে অনেক জায়গায়। তো এখন আগুন, আমরা দুর্যোগের খোলা পেট্রোল বিক্রি করা কি নিষিদ্ধ? হ্যাঁ, অবশ্যই নিষিদ্ধ। খোলা জায়গায় সে পাম্পের বাইরে করতে পারবে না। ঢাকার বাইরে মফস্বলে বোতল ভর্তি করে 5 লিটার 2 লিটার আমি নিজে দেখেছি, ভ্যানে করে নিয়ে যায়, সম্পূর্ণ অবৈধ। আর একটা যেটা, আমরা দুর্যোগের আসলে ডাইমেনশন এত বেশি, আমরা যদি শুধু আগুন নিয়ে কথা বলি, শুধু ভূমিকম্প নিয়ে আলাপ করি, এক একটার জন্য অনেক সময় লাগবে। এখন আগুনের বিষয়ে যেটা বলেছে যে ফায়ার ফাইটার যতক্ষণ আসবে, আগুনটা যদি প্রাথমিক অবস্থায় কোনো একটা কন্ট্রোলে না করা যায়, সেটা দ্রুত বাড়তে থাকে। তো প্রাথমিক অবস্থার দায়িত্ব তো যার সামনে ঘটবে, যার ঘরে ঘটবে তার। আমাদের এখন একটা ফ্যাশন হয়েছে, প্রত্যেক বাড়িতে আমরা দাহ্য পদার্থ দিয়ে, ফার্নিচার সহ, রুফ সিলিং, এক্সট্রা ফল সিলিং দিয়ে আমরা প্রচুর দাহ্য পদার্থ ডাম্প করতেছি। ফলে আমি এই যে গুলশানের যেটার কথা আমি নিজে গিয়ে দেখলাম, প্রাথমিক অবস্থা আগুন 1-2টা তালার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে খুব র্যাপিড উপরের দিকে উঠে গেল আগুনটা, এবং প্রত্যেক বাড়ির মধ্যে এত বেশি দাহ্য পদার্থ ছিল। আমার কাছে প্রশ্ন হলো, এত আগুন লাগলো কিভাবে? তার মানে কার্পেট থেকে শুরু করে ফল সিলিং, ফার্নিচারস, পোশাক আশাক। এখন তো মানুষ ওই যে সিমেন্টের দেয়ালের উপরে এবার কাঠের আলাদা একটা আস্তর লাগায়, আস্তরণ করে। সেম সরকারি অফিস, টাকা বেশি হলে যা করে আর কি, সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি সমস্ত জায়গায় এত বেশি দাহ্য পদার্থ দিয়ে ডাম্প করতেছে। তার কাছে সৌন্দর্য বৃদ্ধি, কিন্তু এটা যে জীবনের ঝুঁকি আনতেছে, এটাও একটা বিষয়। সেটা খেয়াল করে না। একটা ফায়ার ফাইট করার জন্য তাকে এক্সটার্নাল হেল্প, ফায়ার ফাইটার, গাড়ি, এটা আসতে তো সময় লাগবে। কিন্তু প্রাথমিক অবস্থায় তার বাড়িতে, ইভেন ওখানেও কিন্তু আপনার এক্সটিংগুইশার ব্যবহার করতে জানে না। ওখানে যদি পানির ইভেন আমাদের উচিত হলো প্রত্যেকের বাড়িতে বাথরুমে কমপক্ষে একটা ফুল বালতি করে রাখা, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো সবচেয়ে পানির সাপ্লাই তো বন্ধ হয়ে যায়, তখন তো হাত মুখ ধোয়ার জন্য পানি লাগে। পানিটা তো একটা রিজার্ভ, এরকম একটা বড় বালতি, যেটা আমি করে থাকি। ইভেন দুর্যোগের জন্য কিছু খাবার পানীয় বেডের কাছে রাখা। একটা বিল্ডিংয়ে, যেটা আমাদের সেলিম সাহেব করলেন, ঝুঁকিপূর্ণ যে কোনো মানে ভূমিকম্পের জন্য আমার নিরাপদ কোন অঞ্চল, মানে বিল্ডিংয়ের আমার কোন অংশটা আমি নিরাপদ, এগুলো কিছু কিছু বিষয় আমাদের মানে ছোটোখাটো বাট খুবই গুরুত্বপূর্ণ। কিছু ড্রাই ফুড বিছনার কাছে যদি মনে করেন, এরকম একটা হলো। আর একটা হলো ভূমিকম্পের ক্যাসকেডিং ইফেক্ট হিসাবে কিন্তু পরবর্তী আসবে আগুন।
ভূমিধস এবং আগুন। আগুন আগুন তাহলে Sure. প্রত্যেকটা বিষয়ের, যেমন টার্কিতে যেটা হয়েছিল, যে টার্কির যে এত বড় ভূমিকম্প, এরপরে ছিল তাদের শৈত্যপ্রবাহ, মানে বরফ পড়া, -10 ডিগ্রির মতো এরকম ছিল। এটা হলো কম্পাউন্ড ইফেক্ট অফ ডিজাস্টার, দুই ধরনের বড় আকারের আপনার ইয়েটা হয়েছে। আমাদের দেশে হয়তো বরফ পড়বে না, কিন্তু আমাদের দেশে যেটা হতে পারে যে ডেব্রিজে পুরা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। তখন যদি ফায়ার ফাইট জন্য ভেহিকেল না আসতে পারে, ল্যাডার নিয়ে বলেন, তখন কি অবস্থা হবে? এখন এই জন্য রাজুকের উচিত প্রত্যেকটা এক্সিজে বড় বড় কিছু রাস্তা করা। সেই রাস্তাগুলো যদি ফায়ার ফাইটের জন্য যদি না করে, তাহলে আমাদের জন্য আসলে মানে ঝুঁকিটা বাড়তেই থাকবে। ঘনবসতির এই শহরে, এই রাজধানীতে খুব কঠিন জিনিস অবস্থা। মামুন ভাই, যেটা আপনাকে বলতেই হয়, পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোয় ফায়ার ফাইটিংয়ের উপরে ক্লাস করার জন্য বা শিক্ষার জন্য, এডুকেশনের জন্য এখন বহু ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে। বহু ইউনিভার্সিটি, মানে মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল ফায়ার ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা। আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে এই কোর্স চালু হয় নাই। তো আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট উপরে কিন্তু অনেকগুলো ইতিমধ্যে কয়েকটা ইউনিভার্সিটির সঙ্গে আমাদের কথা ফায়ার হয়েছে। আরো মাইক্রো লেভেলে হবে, এটা রাতারাতি তো হবে খুব না। শীঘ্রই এই পড়াশোনা ইউনিভার্সিটিগুলোয় আমরা এই কোর্সটা চালু করব ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি এটা চালু হবে। জি, ডক্টর রাশেদুল হাসান, আপনি যদি শেষ করেন 1 মিনিট। কথাটা আসলে বলতে যাচ্ছিলাম যে আমাদের দুর্যোগের জন্য আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে আধুনিক হতে হবে। যেমন আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা যে সমস্যাটা ভোগ করেছি, তাদের যে ডাটাবেসটা এখনো ওই খাতার মধ্যে লিখে রাখে, এটাকে আসলে অনলাইন বেস আপডেট থাকতে হবে এবং সবার জন্য এক্সেসিবল থাকতে হবে। তাহলে আমরা দুর্যোগের মাত্রাটা যে কোথায় কোন অংশটাকে বাড়ছে সেটা জানা যাবে, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এখন পর্যন্ত কিন্তু একটি জায়গাতে অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যাচ্ছে, তার পার্শ্ববর্তী ইউনিটটাও আসছে। কিন্তু আমি যদি একটু হাইপোথেটিক্যালি বলি যে চট্টগ্রাম মহানগরীতে এই মুহূর্তে 5টি জায়গায় একসাথে তো আগুন লাগতে পারে, তাহলে কোন স্টেশন কাকে সাপোর্ট করতে যাবে সেই আসলে সিমুলেশনটা নাই। আমরা গবেষণায় সেটা চেষ্টা করছি। আর দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আরেকটু আমাদের সচেতন হতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টা পড়ানো হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে চাকরিগত ক্ষেত্রে যে এই সাবজেক্টের প্রয়োজনীয়তা অনুভব করে এখানে যারা পড়াশোনা করেছেন তাদের নিয়োগ কিন্তু হচ্ছে না। আমাদের ফায়ার সার্ভিসেও কিন্তু যারা কর্মকর্তা পদে যোগদান করছেন, তাদের নিয়োগের মধ্যে এই ধরনের বিশেষায়িত সাবজেক্টের আলাদা কোনো কোটা নাই। অর্থাৎ হচ্ছে যিনি ফায়ার সার্ভিস বা দুর্যোগ ব্যবস্থাপনা পড়েছে তাকেই মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ দুর্যোগে এক্সপার্ট হয়ে উঠলাম আমি, কিন্তু আমার কর্মক্ষেত্র থাকলো না, এই বিষয়টি। আর ফায়ার সার্ভিসকে আরো আধুনিকরণ করতে হবে, তথ্যগত অধিকার থাকতে হবে, এবং গবেষণার জন্য শিল্প মালিকরা তারা আমাদেরকে অ্যাক্সেসিবিলিটি দিতে হবে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরও কিন্তু সেই সরাসরি তথ্য পায় না বা শেয়ার করে না। তথ্যের এই অবাধ প্রবাহ নিশ্চিত করলে আমরা গবেষণা পর্যায়ে এগুলো নিয়ে আরো কাজ করতে পারবো। ধন্যবাদ ডক্টর রাশেদুল হাসান, আমাদের সময় একদমই শেষ। মিজানুর রহমান কিছু ধন্যবাদ। আমরা মার্চ মাসে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি। এই মার্চে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু জনযুদ্ধ, সবাই মিলে যুদ্ধ করেছি। সেখানে কাকে সরকারও প্রশিক্ষণ দেয়নি, কোনো রাজনৈতিক দল হয়ে। তা আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি, আমরা নিজকে যদি ভালোবাসি, আমাদের সমন্বিতভাবে সবাইকেই এগিয়ে আসতে হবে এবং আমাদের একটা বিশ্বাস রাখতে হবে, এই দুর্যোগকে পেছনে ফেলে আমাদের দেশে উন্নতি করতে হবে। এবং সেই জন্য আমাদের অনেক জ্ঞান দরকার, জ্ঞান ভিত্তিক এগুলো চর্চা করা দরকার। সবাইকে ভালো হতে হবে, শুধু সরকারকে দোষারোপ করে কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।